আমাদের সংগ্রাম সাম্প্রতিক সময়ে বাংলাদেশে দেওবন্দি শিক্ষায় শিক্ষিত মাওলানাদের অনেকেই বেশ প্রভাবশালী হয়ে উঠছেন। তারা জনপ্রিয় হয়ে উঠছেন বটে, কিন্তু আজ অবধি কাউকে জনসম্পৃক্ত হতে দেখা যাচ্ছে না। জনগণের জন্য, গণমানুষের জন্য কারো প্রাণ কাঁদে না, কেউ হয়ে ওঠেন না জনতার মাওলানা। কিন্তু এক সময়ের ব্যতিক্রম তো ছিল। দেওবন্দি তরিকার এক মাওলানা উঠে এসেছিলেন এদেশের কাদামাটির একদম গভীর থেকে। তার প্রতিটি লোহিত শনিতে বেজে উঠত সাম্যের গান। একজন মাওলানা যিনি গণমানুষের হয়ে উঠেছিলেন অত্যন্ত ব্যতিক্রম এক উদাহরণ হয়ে। তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভাসানী তার কর্মজীবন শুরু করেছিলেন এক মক্তবের শিক্ষক হিসেবে। তিনি মক্তবের শিক্ষক হিসেবে ঝামেলামুক্ত সুন্দর জীবনযাপন করতে পারতেন, কিন্তু তা না করে আমৃত্যু এক সংগ্রামীর জীবনযাপন করে গেলেন। প্রথমে আসাম এবং পরে পূর্ব বাংলা ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হয়ে তার মধ্যেই কাটিয়ে দিতে পারতেন তার সময়, কিন্তু তিনি তার জীবন শুরুই করেছিলেন পুঁজিবাদ বিরোধিতার মধ্য দিয়ে। নিতান্ত পেশাগত কারণে মাওলানা ভাসানী প্রথমে আসামে গেলেও কালক্রমে বাঙালি কৃষকদের অধিকারের পক্ষে তাদের সংগঠিত করতে গিয়ে তিনি রাজনৈতিক ব্যক্তি হয়ে উঠলেন। তার কোনো রাজনৈতিক শিক্ষাগুরু ছিল না, পারিপার্শ্বিক অবস্থা তাকে রাজনীতি শিক্ষা দিয়েছিল। একজন ভূমিহীন কৃষকদের সন্তান হিসেবে তার পক্ষে কৃষকদের দৈনন্দিন জীবনের কষ্ট বোঝা খুবই স্বাভাবিক ছিল। তাই আসামে গিয়ে কৃষকদের সংগঠিত করে যে রাজনীতি শুরু করলেন তা পাকিস্তান যুগেও অব্যাহত রেখেছিলেন। কৃষকদের বাইরে অন্যান্য শ্রমজীবীর সঙ্গে তার ওঠা বসা ছিল, তাদের রাজনীতি তাকে আকৃষ্ট করত। একসময় তিনি শ্রমিক সংগঠনেও ভূমিকা রাখতে শুরু করলেন। সমগ্র জীবনে মাওলানা ভাসানী শাসক গোষ্ঠীর সঙ্গে আপোষ করেননি। তিনি জানতেন যে মানুষের সংগ্রামী চেতনা তাদের অধিকার আদায় একমাত্র অস্ত্র হতে পারে। এই উপলব্ধি তাকে পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক নেতা থেকে আলাদা করেছিল। 1947 সালের পরপরই পাকিস্তান রাষ্ট্রের অগণতান্ত্রিক চেহারা প্রকাশ পেতে দেরি হয়নি। ধর্মীয় পরিচয়ে রাষ্ট্রের জন্ম হলেও পূর্ব বাংলার মুসলমান জনগোষ্ঠীর প্রতি কোনো সুবিচার করেনি পাকিস্তানি শাসক শ্রেণী। জনগণের ভাষা, স্বায়ত্তশাসন, ভোটাধিকার ও অর্থনৈতিক প্রগতির প্রশ্নে শুরু থেকেই শাসকরা উদাসীন ছিল। রাষ্ট্রের নীতি প্রণয়নের সময় তারা গণতান্ত্রিক আচরণের কোনো পরোয়া করেনি। মুসলিম লীগের গণবিরোধী চেহারা প্রকাশিত হলে 1949 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও মুসলিম লীগের প্রগতিশীল নেতাকর্মীদের উদ্যোগে দেশে বিরোধী রাজনীতি শুরু হয়। যে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল তার বিরোধিতা করার কাজটি সহজ ছিল না সে সময়, কিন্তু ভাসানী তা সম্ভব করেছিলেন। যাদের নেতৃত্বে পাকিস্তানে গঠিত হলো নতুন রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ, তিনি তাদের অন্যতম। দলটির প্রথম সভাপতিও তিনি। আবার তিনিই মার্কিন সাম্রাজ্যবাদ প্রশ্নে নিজের গড়া দল ছেড়ে বেরিয়ে এসে গড়েছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি। মাওলানার রাজনৈতিক শত্রুরা তাকে জ্বালাও পোড়াও রাজনীতির প্রবর্তক বলেছেন। বিদেশি সাংবাদিকরা তাদের প্রতিবেদনে তাকে প্রফেট অব ভায়োলেন্স বলে আখ্যায়িত করেছেন। আইয়ুব খানের ডাকা গোল টেবিল বৈঠক সেই সময় মানুষের সংগ্রামকে ভুল পথে চালিত করতে পারে বুঝতে পেরে তিনি সেই বৈঠকে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন। রক্তচক্ষু পাকিস্তানি শাসকদের বলতে পেরেছিলেন ওয়ালাইকুম আসসালাম। স্বাধীনতা সংগ্রামের শীর্ষের নেতৃত্বকে শিরোধার্য করেছেন। মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বকে সংহত করেছেন। আবার স্বাধীনতার পর বিরোধী রাজনীতির মঞ্চে পা ফেলেছেন। মাওলানা ভাসানী কারো চোখে ধর্মীয় নেতা তথা পীর, কারো চোখে তিনি চীনপন্থী, কারো চোখে গ্রাম্য মাওলানা, কারো চোখে শোষণ মুক্তির এক মহান নেতা, আবার কখনো কারো চোখে অভিভাবক যিনি আমার মুজিবর বলে শিষ্যের জন্য কেঁদে বুক ভাসান, আবার সেই শিষ্য হত্যার শিকার হলে খুনিদের জানান মোবারকবাদ। মাওলানা ভাসানী, যিনি নামের আগে মাওলানা লাগিয়েও হয়ে থাকেননি চিরকেলে স্বার্থপর ধর্মজীবী, হয়ে উঠেছিলেন জনতার অংশ, জনতার মাওলানা।